শুভ্র ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলে ভয়ে কাঁপে, মুখ দিয়ে কথা বের হয় না, কিন্তু এখন কীরকম অয়নের সাথে হাসছে, লজ্জা পাচ্ছে। শুভ্র আবার বলে ওঠে, নো নো নো, শুভ্র এই মেয়ে জাহান্নামে যাক, তাতে তোর কি? যার সাথে ইচ্ছা কথা বলো, হাসুক, তাতে তোর কিচ্ছু না। কিন্তু সে মুখে কথাগুলো বললেও মনে মনে রাগে তার শরীর পুড়ে যাচ্ছে। শুভ্র রাগে নিচে চলে যায়। আর একটু সময় এখানে থাকলে এই মেয়েকে সে এবার ঠাটিয়ে থাপ্পড় মারবে। রোদ মিষ্টির প্লেট আনতে ছাদ থেকে নিচে যাচ্ছিল। হঠাৎ রোদের হাত টেনে কেউ অন্ধকার রুমে নিয়ে যায়। ভয়ে কেঁপে ওঠে। শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে অন্ধকারে সেই ব্যক্তি। রোদ চিৎকার করে ভয়ে বলে, কে কে আপনি? রোদ ভয়ে থরথর করে কাঁপছে, শরীর ঘেমে যাচ্ছে। হঠাৎ নিজের পেটে কারো স্পর্শ পেতে যেন পুরো শরীর শিউরে ওঠে। রোদ ভয়ে কেঁপে ওঠে। অন্ধকারে ব্যক্তি রোদকে নিজের সাথে চেপে ধরে, গলায় জোরে কামড় বসায়। রোদ জোরে আহা বলে চিৎকার করে ওঠে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রোদ। হঠাৎ হাতে কিছু একটা দিয়ে ধাক্কা দিয়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে যায়। রোদ ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর আস্তে করে উঠে দাঁড়ায়, রুম থেকে বেরিয়ে আসে। গলায় কামড়ের জায়গায় ভীষণ জ্বালা করছে। হাতে কাগজের দিকে চোখ পড়তেই কাগজ খুলে কাগজের লেখাগুলো দেখে চমকে যায় রোদ। রোদের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। কাঁপা কাঁপা হাতে তিরকুটটা হাতে নিয়ে আবার দেখে রোদ কিছুই বলছে না, যেন পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হেনা বেগম যাচ্ছিল ছাদে, রোদকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধাক্কা দিয়ে বলে, এই রোদ, এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস, কোনো কিছু কি হয়েছে? রোদ আস্তে করে বলে, নানু কিছু হয়নি, আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি রুমে যাই, তোমরা ওই দিকটাই একটু দেখো। হেনা বেগম বিচলিত হয়ে বলেন, কি হয়েছে রোদ? বেশি শরীর খারাপ লাগছে তোর? ডাক্তার ডাকবো? রোদ শান্ত কণ্ঠে বলে, নানু তেমন কিছুই হয়নি, একটু খারাপ লাগছে, ফ্রেশ হয়ে নিলে, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হেনা বেগম মাথায় হাত বুলিয়ে বলে। আচ্ছা ঠিক আছে, তুই যা, গিয়ে রেস্ট নে। বলেই হেনা বেগম উপরে ছাদে চলে যায়। আর রোদ নিজের রুমে গিয়ে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঝর্ণা ছেড়ে দেয়, গায়ে পানি পড়তে থাকে, নিজের হাত দিয়ে গলায় কামড়ের দাগে ঘষতে থাকে আর ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে রোদ ঝর্ণার নিচে বসে পড়ে। এদিকে ছাদে নীলয় নীলাকে দেখলেই মুখ লুকাচ্ছে, আর নীলা হেসে কুটি কুটি হচ্ছে। নীলয় মনে মনে বলে, পালের কপাল, জীবনে কোনো মেয়ের কাছে থেকে এভাবে পালিয়ে বেড়াতে হবে জীবনে ভাবেনি। আজ তার মান সম্মান সব প্লাস্টিক। নীলা নিলয়কে দেখলেই দাঁত কেলিয়ে হাসছে, আর নিলয় লজ্জায় মুখ লুকাচ্ছে, কিছু বলতেও পারছে না। অহনা হেনা বেগমকে জিজ্ঞেস করে রোদের কথা। হেনা বেগম বলে রোদের শরীর ভালো না, তাই সে রুমে রেস্ট নিচ্ছে। অয়ন সে কথা শুনে আবার ভাবতে থাকে। রোদকে তো কিছুক্ষণ আগে দেখলাম, ঠিকঠাক মতো তো ছিল, হঠাৎ কি হলো? সারা রাত রোদ রুম থেকে বের হয়নি। অস্থিরতা তাকে সব দিক দিয়ে ঘিরে ধরেছে। রাতে শুভ্র বাসায় ছিল না, শেষ রাতের দিকে বাসায় এসেছে। কোথায় ছিল কারোই জানা নাই। আজকে নীরার বিয়ে, পুরো বাড়ি রাজকীয়ভাবে সাজানো হয়েছে। নীরা বউ সেজে স্টেজে বসে আছে, পাশে তার হাজবেন্ড নীরব, একজন ডক্টর। দেখতে মাশাআল্লাহ দুজনকে খুব সুন্দর লাগছে। কবুল বলে বিয়ে সম্পূর্ণ হয়, খাওয়া দাওয়া করে আসে বিদায়ের পালা। এই সময়টা প্রতিটা মেয়ের জন্যই কষ্টকর। নীরা অনেকটা কান্না করে সবাইকে জড়িয়ে ধরে। রোদের মাথায় হাত দিয়ে বলে, সাবধানে থাকিস বনু। রোদও অনেক কাঁদে। এই বাড়ির মানুষ যতই খারাপ হোক, ব্যবহার করুক না কেন, নীরা তাকে নিজের বোনের মতোই ভালোবেসেছে। নীরাকে বিদায় দিয়ে সবাই বাড়ির ভিতরে চলে আসে। রোদের কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে আছে। রোদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে অয়ন। শুভ্রের আগের রাগটা যেন ধপধপ করে আরও কয়েক গুণ বেড়ে যায়। রাগী চোখে তাকিয়ে আছে ওদের দিকে। শুভ্র রাগের চোয়াল শক্ত করে আছে, ইচ্ছে করছে এই মেয়েকে ঠাটিয়ে চোর মারতে। বাড়ির মেহমানরা অনেকেই চলে গেছে, অল্প কয়েকজন আছে হয়তো।
রোদ কিচেন থেকে সবার জন্য পানি আনে। হেনা বেগমকে পানি দিতে গিয়ে সেটা শুভ্রের গায়ে পড়ে। শুভ্র হেনা বেগমের পাশেই বসেছিল। শুভ্র যেন সুযোগ খুঁজছিল এই মেয়েকে শায়েস্তা করার, আর সেটা পেয়েও গেল। রাগে চোয়াল শক্ত করে উঠে দাঁড়িয়ে পরপর ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে। আরাব চৌধুরী সেখানেই ছিল। হেনা বেগম দাঁড়িয়ে যায়, কারণ সে ভাবেনি সামান্য একটু পানি পড়েছে গায়ে, তার জন্য শুভ্র রোদকে এইভাবে থাপ্পড় দিবে। আরাব চৌধুরী রাগে চোয়াল শক্ত করে শুভ্রকে বলে, শুভ্র, সামান্য একটু পানি পড়েছে, তার জন্য রোদকে তুমি এইভাবে মারবে? এইটা আমাদের বাড়ির শিক্ষা? হ্যাঁ, দিন দিন তুমি কিন্তু বেশি বিগড়ে যাচ্ছ। শুভ্র রাগের দাঁত কটমট করে বলে, ওর সাথে কি এইরকম করাই উচিত? ওর মতো একটা বলতে যাবে এমন সময় আরাব চৌধুরী শুভ্রর গায়ে সজোরে একটা থাপ্পড় মারে। শুভ্রের চোখ রাগে লাল হয়ে আছে। আরাব চৌধুরী রাগান্বিত হয়ে বলেন, ব্যাস, অনেক হয়েছে। আর না, অনেক বলেছো তুমি। ভুলে যেও না রোদ আর তোমার সম্পর্ক। শুভ্র রাগে চিৎকার করে বলে, এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনো জন্মেরও ছিল না। আরাব চৌধুরী রাগী গলায় বলে, আজকে তুমি যেই কথাগুলো বলেছ, এমন একদিন আসবে যেদিন তুমি এইসব কথা আর কাজের জন্য নিজেকে মাফ করতে পারবে না, মনে রেখো। শুভ্র রাগের সোফায় লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরাব চৌধুরী রোদের কাছে এসে বলে, অনেক হয়েছে মা, আর যাই হোক, রোদকে আর আমি কষ্ট সহ্য করতে দিব না। তোমার কথা শুনে এতদিন চুপ ছিলাম, কিন্তু আজকে আর না। অনেক হয়েছে। এখন আমি যে সিদ্ধান্ত নিব সেইটাই হবে। বেশ। রোদ কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে চলে যায়। অয়নের যেন বুকটা ফেটে যাচ্ছে, কেমন যেন অস্থির লাগছে। সে কিছুই বুঝতে পারছে না। আর এইদিকে রিয়া শয়তানি হাসে, কারণ তার প্ল্যান মতোই কাজ হচ্ছে। রাত 12:30। ছাদে দাঁড়িয়ে আছে রোদ, আকাশের দিকে তাকিয়ে আছে। কেন জানি আর বাঁচতে ইচ্ছে করে না তার। রোদ আকাশের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, এত মানুষ মরে যায়, তুমি কি আমাকে চোখে দেখো না আল্লাহ? আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। রোদ কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। এমন সময় পিছন থেকে কেউ হাত রাখে রোদের কাঁধে। রোদ পিছন ফিরে তাকায়, দেখে অয়ন দাঁড়িয়ে আছে। রোদ কাঁদতে কাঁদতে অয়নকে জড়িয়ে ধরে, কান্না মিশ্রিত কণ্ঠে বলে, অয়ন ভাই, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে আপনি মেরে ফেলুন, তাহলে আর কারো জীবনে ঝামেলা হয়ে বাঁচতে হবে না। অয়নের বুকটা যেন ধক করে ওঠে। রোদের কান্না শব্দ শোনো যেন তার তীরের মতো আঘাত করছে। অয়ন রোদের মাথায় হাত বুলিয়ে বলে, রোদ, কান্না থামাও। তোমার চোখের পানি আমার আর সহ্য হয় না। রোদ, প্লিজ। রোদের অয়নের কথা কানে আসতেই হুঁশ আসে। কান্না করতে করতে কি করে ফেলেছে। রোদ আস্তে করে অয়নকে বলে, অয়ন ভাই, সরি। সরি বলতে হবে না রোদ, আর এইভাবে কান্না করো না প্লিজ। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ। তারপর কিছু না বলেই চলে আসে ছাদ থেকে। রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে ওঠে রোদ। নামাজ পড়ে রান্নাঘরের দিকে যেতে থাকে রোদ। এইদিকে শুভ্র সারাদিন বাসায় আসেনি। সকাল সকাল বাসায় ঢুকছে রোদ। সিঁড়ি দিয়ে নামছে। পিঙ্ক কালারের একটা সুতির 3 পিস পরা, ওড়না আড়াই প্যাচ দেওয়া, চেহারায় যেন জল জল করছে। শুভ্র নিজের ধ্যান ভাঙতেই রাগে চোয়াল শক্ত করে ফেলে। রোদের সামনে এসে বলে, 5 মিনিটের মধ্যে কফি নিয়ে আমার রুমে আয় রোদ, আর যদি 1 সেকেন্ডও লেট হয় একটা থাপ্পড় খাবি ফার্স্ট। রোদ ভয়ে কেঁপে ওঠে। এখন আবার রুমে ডাকছে কেন? আবার না গেলেও বিপদ। রোদ তাড়াতাড়ি কফি বানিয়ে শুভ্রের রুমে যায়। রুমে গিয়ে দেখে শুভ্র রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। ফ্রেশ হচ্ছে মনে হয়। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয় শুভ্র ওয়াশরুম থেকে। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলেই মুখে তালা দিয়ে রাখে। রোদ টেবিলে কফি রেখে যেতে যাবে, এমন সময় শুভ্র রোদকে ডাকে। রোদের পা থেমে যায়। শুভ্র বলে, রোদ দাঁড়া। রোদ শুভ্রের কথা শুনে পিছন ফিরে তাকায়, কিন্তু মুখে কিছুই বলে না। শুভ্র যেন রাগটা আবার বেড়ে যায়। আজ এত দিন হলো আসছে, কিন্তু এই মেয়ে তার সামনে একটা কথাও বলেনি। তার সামনে আসলেই বোবা হয়ে যায়। শুভ্র আবার রোদের নাম ধরে ডাকে,
কিন্তু রোদ মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। রাগে যেন শুভ্রের শরীর জ্বলছে। রোদের হাত টেনে ধরে নিজের কাছে এনে মুখ চেপে ধরে বলে, এত তেজ না? আমার সামনে আসলেই মুখে তালা লাগিয়ে রাখিস, আর অন্য কারোর সাথে তো ঠিকই হাসতে পারিস না। রোদের চোখ দিয়ে ব্যথায় পানি গড়িয়ে পড়ছে। শুভ্র ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, দূরে যা আমার কাছ থেকে। রোদ চোখে পানি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সকাল 10:30। ড্রয়িং রুমে বসেছিল সবাই। এমন সময় আরাব চৌধুরী বলে ওঠে। সবার সাথে একটু জরুরি কথা বলার ছিল। হিনা বেগম বলে। কি বলবি? জরুরি কথা বল। আরাব চৌধুরী সবাই উদ্দেশ্য করে বলে, আমি রোদের বিয়ে ঠিক করেছি আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে। ছেলে একজন সিআইডি অফিসার, অনেক ভালো ছেলে, আর কালকেই রোদকে তারা দেখতে আসবে। হিনা বেগম বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর বলে, কি বলছিস তুই আরাব? তুইও কি শুভ্রের মতো পাগল হয়ে গেলি নাকি? আরাব চৌধুরী রাগী গলায় বলে, আমি ঠিকই আছি মা, আর আমার কথা নড়চড় হবে না আর। এতদিন তুমি যা বলেছো শুনেছি, কিন্তু আর না। আমি তোমাদের কারো মতামত জানতে চাইনি। আমি আমার মতামত জানালাম, আর আমি জানি রোদ মা আমার কথার অবাধ্য হবে না। রোদের বিয়ের কথা শুনে বুকের ভিতর ধক করে ওঠে, চোখের পানি টলমল করছে, মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করছে। সিঁড়ি দিয়ে নামছিল শুভ্র। হিনা খান শুভ্রকে দেখে শুভ্রের কাছে যায়। তারপর বলে, শুভ্র দেখ, তোর বাবা কি সব বলছে, রোদকে নাকি বিয়ে দিবে। এইসব কি হচ্ছে শুভ্র? তুই কিছু বল শুভ্র। শুভ্রের মুখে স্পষ্ট বিরক্ত। সেটা রোদের চোখ এড়ায় না। শুভ্র ভ্রু কুঁচকে বলে, আমি কি করতে পারি দাদি? তোমরা এই মেয়েকে যেখানে ইচ্ছে বিয়ে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এইসব কথা বলে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না। শুভ্র দাদির মুখ ছোট হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি শুভ্র এইসব বলবে। হেনা বেগম বলে, শুভ্র কি সব বলছিস? তোর মাথা ঠিক আছে? এইসব কোন ধরনের কথা? সব কিছু এইভাবে ভুলে যাস না। হেনা বেগমকে শুভ্র বিরক্ত নিয়ে বলে, আমি সব কিছু অনেক আগে থেকেই ভুলে গেছি দাদি, আর প্লিজ আমার সাথে এসব কথা নিয়ে কিছু শুনতে চাই না। কথাগুলো বলেই শুভ্র বাসা থেকে বের হয়ে যায়। হেনা বেগম শুভ্রকে বোঝাতে তার পিছনে যেতে লাগে। এমন সময় আরাব চৌধুরী রাগে চোয়াল শক্ত করে বলে, ব্যাস মা, ওইখানেই দাঁড়াও। অনেক হয়েছে, তোমার নাতি যা বলার বলে দিয়েছে, আর আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়ব না। রোদের বিয়ে আমি তাড়াতাড়ি দিব। অয়নের যেন বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। অয়ন আরাব চৌধুরীকে উদ্দেশ্য করে কিছু বলবে। চাচা যান, আমার কথা। আরাব চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আর কিছু বলতে হবে না। অয়ন, আমি কোনো ছাপাই শুনতে চাই না তোমার কাছ থেকে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। বলে ধপধপ পা ফেলে রুমে চলে যায়। রোদের যেন বুক ফেটে যাচ্ছে। শুভ্রের সব কথাই শুনছে সে। রোদ চোখের পানি মুছে আর মনে মনে বলে, অনেক হয়েছে, আর না। এবার আর মায়া আর মোহে আটকে থাকবো না। যে আমাকে চায় না তার জন্য আর আমি কষ্ট পাবো না, আর না। নিলয় কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। সে তো সেদিন রোদ আর শুভ্রকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। সে ভেবেছিল তার শুভ্র ভাই এই বিয়ে হতে দিবে না, কিন্তু সে তো কিছুই বলল না, আরও বিয়েতে উৎসাহ দিয়ে গেল। তাহলে কি সেদিন সে ভুল দেখেছিল? হতেও পারে তার যে শুভ্র ভাই জীবনে ওই সব করবে না কারোর সাথে। আনরোমান্টিকের ডরাম। অয়নের কেমন যেন অস্থির লাগছে। অয়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। রিয়া হাসছে। তার প্ল্যান মতোই সব হচ্ছে। আরাব চৌধুরী রুমে গিয়ে আফরিন বেগমের ছবির সামনে দাঁড়ায়। চোখ তার ঝাপসা হয়ে আসে। চোখের পানিতে চোখ থেকে চশমা খুলে আবার চোখে পড়ে নেয়। তারপর বলে, আমি তোমার কথা রাখতে পারিনি আফরিন, পারিনি রাখতে। আমাকে তুমি মাফ করে দিও। রোদমায়ের সুখের জন্য হলেও এসব করা দরকার। আরাব চৌধুরী ফোন আসে। ছবির সামনে থেকে সরে ফোনে কথা বলে। কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে হেনা বেগম মাথায় হাত দিয়ে সোফায় বসেছিলেন। আরাব চৌধুরী হেনা বেগমের সামনে এসে তারপর বলে, মা, হেনা বেগম মাথা তুলে তাকায়। আরাব চৌধুরী হেনা বেগমকে বলে, মা কালকে রোদকে দেখতে আসার কথা ছিল, কিন্তু তারা সবাই আজকে বিকালে রোদকে দেখতে আসছে। তুমি রোদকে সাজিয়ে রেডি করো। হেনা বেগম মুখ কালো করে বলেন, আরাব, তুই একটু বেশি তাড়াহুড়ো করেছিস না? আরও একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে কেমন হয়?
আরব চৌধুরী রাগী কণ্ঠে বলে, আম্মাজান প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না। আর ভাবাভাবির সময় নেই। এখন আমি যা বলবো তাই হবে। হেনা বেগম আর কিছু বলে না। সে ভালো করেই জানে এখন আর তার কিছু বলে কাজ হবে না। ধপ করে সোফায় বসে পড়ে। আরব চৌধুরী কথাগুলো রোদও কানে যায়। সে নীরবে চোখের পানি মুছে কেমন যেন বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। নীলা রোদের বিয়ের কথা হেনা বেগমের কাছ থেকে শুনে রোদের কাছে আসে। বাড়ির ভিতরে ঢুকে রোদের রুমের দিকে যায়। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে গায়ের উপর পড়ে যায়। সামনে তাকিয়ে খানিকটা লজ্জা পায় নীলা। কেমন করে যেন তাকিয়ে আছে নিলয়। নীলার দিকে। নীলা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এই আপনার সমস্যা কি? আপনি আমার কাছে এসেই ধাক্কা খেতে হবে? হ্যাঁ। নিলয় নীলার দিকে কিছুটা ঝুঁকে বলে, জানি না কি সমস্যা, তবে বড় কোনো সমস্যা তো হবেই। তা না হলে শুধু বারবার আপনার সাথেই কেন ধাক্কা খাই বলেন তো? নীলা রাগ নিয়ে বলে, সমস্যা তো অনেক বড়ই। কারণ আপনার চোখ তো আপনি পকেটে নিয়ে হাঁটেন আর বারবার আমার সামনে এসেই পড়েন। আর বড় সমস্যা হলো আপনি একটা হাদারাম। বলেই রাগে গজগজ করতে চলে যায়। নিলয় নীলার কথা শুনে ঠিক করে হেসে দেয় আর মনে মনে বলে, মেয়েটা আসলেই সুন্দর, লাগলে তো আরও সুন্দর লাগে। এখন বিকাল 3টা কি 3:30। রোদ নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীলা পিছন থেকে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলার দিকে ফিরে নীলাকে জড়িয়ে ধরে। ফুপিয়ে কেঁদে ওঠে। নীলা রোদের মাথায় হাত রাখে। তারপর বলে, রোদ শান্ত হ। যে তোর না আর যে তোকে কখনো ভালোই বাসেনি তার জন্য কষ্ট পাস না। অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর করে তোল। রোদ কাঁদতে কাঁদতে বলে, আচ্ছা, অতীত ভুলে যাওয়া কি এতটাই সহজ? তাহলে কি আমরা অতীত ভুলতে পারি? নীলা কিছু বলে না। রোদ আস্তে আস্তে শান্ত হয়। নীলা রোদকে সুন্দর লাল রঙের একটা শাড়ি পরিয়ে দেয়, সুন্দর করে সাজিয়ে দেয়। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। নীলা রোদকে উদ্দেশ্য করে বলে, জানো তোকে যা লাগছে না, ছেলেপক্ষ আজকে দেখে তোকে আজই না বিয়ে করে নেয়। রোদ মলিন হাসে। তার বুকের ভিতর যেন তলপাড় শুরু হয়ে গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে পারছে না। পাত্রপক্ষ অনেক আগেই এসে গেছে। ড্রয়িং রুমে বসে আছে। নীলা রোদকে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়। সিঁড়ি দিয়ে নামছে। রোদ আস্তে সালাম দিয়ে রোদকে সোফায় বসায়। রোদ মাথা নিচু করে বসে আছে। টুকটাক প্রশ্ন করছে, সেই সব উত্তর দিচ্ছে রোদ। ছেলের মা বাবা আর বোনরা দেখতে এসেছে। বাড়ির সবাই আছে এখানে, নাই শুধু শুভ্র। ছেলের মা বাবার সামনে এসেই বলেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, ভারী মিষ্টি মেয়ে রোদ। আরব চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আকাশের মা, এখন ছেলে মেয়েকে একটু আলাদা কথা বলতে দিন। আর আমরা বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলছি। আরব চৌধুরী রোদকে উদ্দেশ্য করে বলেন, রোদমা, তুমি আকাশকে নিয়ে উপরে যাও। রোদ উঠে দাঁড়ায় আর সিঁড়ি দিয়ে হাঁটা ধরে, আর পিছু পিছু আকাশও যায়। শুভ্র ছাদে এসেছিল সিগারেট খেতে খেতে। ছাদে এসে অপ্রকাশিত কিছু চোখে পড়ে রাগে চোয়াল শক্ত করে আসে শুভ্র। রাগে নিজের চুলগুলো চেপে ধরে। শুভ্র সেই দুপুরেই বাড়িতে এসেছে, রুম থেকে বের হয়নি। মনটা কেমন যেন অস্থির লাগতেছিল, কিন্তু কেন এমন লাগছে জানা নেই তার। তাই সেই সিগারেট খেতে খেতে ছাদে যায়। ছাদে রোদকে দেখে। একটা ছেলের সাথে ওইভাবে দেখে যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। রোদ শাড়ি পরেছে। শাড়ি পরে ভালো মতন হাঁটতে পারছে না। শাড়িতে পেঁচিয়ে যখন পরে নিতে যাবে তখন আকাশ রোদকে ধরে ফেলে। আর সেই অবস্থায় শুভ্র রোদকে দেখে ফেলে যে রোদকে একটা ছেলে জড়িয়ে আছে। রাগে কিছু ভেবে পায় না। শুভ্র নিজের রুমে চলে যায়। এসে দেয়ালে ঘুষি দিতে থাকে। সে কোনোভাবেই যেন নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। ইচ্ছে করছে রোদকে সহ ওই ছেলেটাকেও মেরে ফেলতে। শুভ্র দেওয়ালে ঘুষি দিতে থাকে। এই মেয়েটার জন্য কেন এত রাগ হচ্ছে? ও জাহান্নামে যাক, তাতে আমার কিচ্ছু না, কিচ্ছু না। এদিকে রোদ আকাশকে দূরে সরিয়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আকাশ মুচকি হাসে আর মনে মনে বলে, আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম,
তাই এই জন্মে এত সুন্দর বউ পাচ্ছি। চাঁদের গায়ে খুদ আছে, কিন্তু এই জান্নাতের হুরপুরের গায়ে কোনো খুদ নেই। মনে হচ্ছে আল্লাহ খুব যত্ন করে বানিয়েছে। আকাশ এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে। রোদের কেমন যেন বিরক্ত লাগছে। এইভাবে তাকিয়ে আছে কেন এই লোক? মাথায় কি সমস্যা? আস্তে করে কাশ দেয় রোদ। আকাশের ধ্যান ভাঙে, আনমনে বলে ওঠে। আপনি সত্যি অনেক সুন্দর রোদ। রোদ মাথা নিচু করে আছে। আকাশ আবার বলে ওঠে। আমি এই বিয়েতে রাজি। আপনার কোনো আপত্তি নেই তো? রোদ কিছু বলে না। ঠোঁট কাঁপছে, নিজের কান্না আটকে রাখার চেষ্টা করছে। বুকের ভিতর যেন ঝড় বইছে। আকাশ আর কিছু বলে না। সে ভেবে নেয় রোদ হয়তো লজ্জা পাচ্ছে। তখনই নীলা আসে রোদ আর আকাশকে ডাকতে। দুজনে নিচে চলে যায়। আকাশের পাশাপাশি বসায় দুজনকে। আকাশের আম্মু একটা আংটি বের করে দেয় আকাশকে। আকাশ রোদের হাতে আংটি পরিয়ে দেয়। ডায়মন্ডের আংটি যেন রোদের ফর্সা হাতে জ্বলজ্বল করছে। এই সব কিছু উপরে দাঁড়িয়ে দেখছিল শুভ্র। কেন জানি তার ভীষণ রাগ হচ্ছে। রোদ নিজের রুমে চলে আসে আর পাত্রপক্ষ বিয়ের দিন তারিখ ঠিক করে যায়। সামনের সপ্তাহে রোদ আর আকাশের বিয়ে। এর মধ্যে বিয়ের শপিং, তারপর যা যা লাগে সব ঠিকঠাক করতে হবে। আরাব চৌধুরী ভীষণ খুশি, কারণ সে এই মেয়েটাকে এই নরক থেকে বের করতে পারবে। মেয়েটা একটু সুখের দেখা পাবে। রোদ রুমে এসে কাঁদছে। নীলা রোদের কাছে যায়। নীলা রোদের মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না রোদ, নিজেকে শক্ত কর। সে যদি তোকে ছাড়া থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? ভুলে যা সব, মনে করবি সব একটা দুঃস্বপ্ন। নীলার কথা শুনেও রোদ নিজেকে শান্ত করতে পারছে না। নীলা রোদের মুখ তুলে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, জানু প্লিজ এভাবে কাঁদিস না। ওর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে, প্লিজ। আর শোন, আকাশ ভাইয়াকে দেখে মনে হলো সে খুবই ভালো ছেলে আর তোকেও সুখে রাখবে। রোদ কিছু বলে না, শুধু ফুপিয়ে যাচ্ছে। নীলা আবার বলে, সন্ধ্যা হয়ে এসেছে জানো, আমি এখন বাসায় যাই, আর প্লিজ কান্না করিস না। নীলা রোদের রুম থেকে বের হয়ে সামনে হাঁটছে। এমন সময় কেউ যেন তাকে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। নীলা কিছুটা ভয় পেয়ে যায়। সামনে নিলয়কে রাগে কটমট করতে করতে বলে, এই অসভ্য লোক, আপনি আমাকে এখানে এনেছেন কেন? সালুন বসছি, নইলে কিন্তু চিৎকার করব। নিলয় কেমন করে যেন নীলার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তো বারণ কে করেছে? করো তুমি চিৎকার। নীলা কিছুটা ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে নীলা জোরে জোরে শ্বাস নিতে থাকে। নীলার ঠোঁট থরথর করে কাঁপছে। নিলয়ের ঘর লেগে যায়, ঠোঁট ডুবিয়ে দেয় নীলার ঠোঁটে। নীলা কিছুটা সময় লাগে কি হচ্ছে বুঝতে। যখন বুঝতে পারে কি হচ্ছে, তখনই নিলয়কে জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে হাস করে থাপ্পড় মারে। নীলার চোখে পানি। নীলা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিলয় কিছুটা সময় লাগে বুঝতে কি হচ্ছে। যখন বুঝতে পারে সে ঘরে বসে কি করে ফেলেছে, তখনই নিজের মাথা চেপে ধরে আর বলতে থাকে, সেই নিলয়, তুই এটা কি করে করলি? তুই এতটা নিচে কি করে নামলি? তোকে কি নীলা মাফ করবে? বলেই রাগে দেয়ালে ঘুষ দিতে থাকে। অয়নের কোনো খোঁজ সেদিন যে বাসা থেকে বের হয়েছে, তারপর আর ফেরেনি। রাত 12:30। রোদ বেলকনিতে দাঁড়িয়ে আছে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। আপনাকে কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ একটা ঝড়ে সেই জগৎটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি সব কিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের ন্যায় তীরে ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যখন কূলের দেখা পায় না, শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সাদরে গ্রহণ করে মৃত্যু, তেমন আমারও যেন কিছুই করার নেই। আমি অসহায়ের মতো গ্রহণ করেছিলাম নিষ্ঠুরতম বিচ্ছেদকে। আমার বুকের বাঁ পাশটা ফাঁকা হয়ে গেল। করুণ শূন্যতা হাড় কাঁপা শীতের মতো হু হু করে কাঁপতে থাকলো সব সময়। তুমি নাই, এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারছিলাম না কিছুতেই। কেন নাই? এইটা তো কথা ছিল না। এই শব্দের উত্তর খুঁজতে গিয়ে আমি নিজের বারবার ভুল ত্রুটি খুঁজেছি। নিজের অজান্তেই অপরাধী কাঠগড়ায় নিজের দাঁড় করিয়েছি বারবার।
প্রতিদিন প্রতি মুহূর্তে বারবার মনে হয়েছে তুমি ফিরবে। হ্যাঁ, তোমাকে ফিরতে হবে। হ্যাঁ, ফিরেছো তুমি, কিন্তু আমি যাকে ভালোবেসেছি সে না অন্য কেউ। খুব অচেনা হয়ে গেলে তুমি। আমি ভাবতাম তোমার অভাব আমাকে যেন যেমন করে পোড়ায়, তেমনি হয়তো আমার অভাবও তোমাকে এমন করে পোড়ায়। যে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, যে তোমাকে আমি ভালোবেসেছি, সেই তুমি আজ খুব অচেনা হয়ে গেলে। আচ্ছা, এত হৃদয়হীন কেউ হয়? এত নিষ্ঠুর একটা মানুষকে আমি ভালোবাসলাম কি করে? হাজারটা কাটার পথ মারিয়ে আমি যে দুয়ারে দাঁড়াতে চেয়েছি, সেখানে আমার অপেক্ষায় কেউ ছিলই না। কে জানতো হাজারটা বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়ে আমি যে হাতটা শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম, সেই হাতটা সবার আগে আমার হাত ছেড়ে দিবে। আচ্ছা, কিভাবে সব কিছু ভুলে গেলেন? কিভাবে এতটা নিষ্ঠুর হলেন? আমি তো আপনাকে খুব বেশি ভালোবেসেছি। আপনার আমার এই বিচ্ছেদ কেন হলো? কি দোষ করেছিলাম আমি যে এতটা ঘৃণা করেন আমায়? রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে। দুপুর 11টা একটা কফি শপে বসে মিটিং করছিল শুভ্র। হঠাৎ কারো হাসির শব্দ পায়। সামনে তাকাতেই ভ্রু কুঁচকে তাকায় শুভ্র। রোদ বসে আছে সামনে, লোকটাকে দেখতে পারছে না। রোদকে অন্য কারোর সাথে এভাবে বসে থাকতে দেখে রেগে গিয়ে জোরে থাপ্পড় বসায় রোদের গালে। আশেপাশে সবাই তাকিয়ে আছে। শুভ্র রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য। আর গল্পের পরবর্তী পার্ট দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। গল্প বলে মনের কথা, মনের কথাগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের পাশেই থাকুন পরবর্তী পর্ব আসার আগ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।